আজ মানুষ তার ব্রেনের মাত্র 10% ইউজ করা সত্ত্বেও কিন্তু কি হবে মানুষ যদি তার ব্রেনের 100% ইউজ করে? ওয়েল, এটা বাস্তবে তো কখনো সম্ভব হয়নি, কিন্তু আপনি যদি লুসি 2014-এর এই মুভিটা দেখেন, আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন যে মানুষ তার 100% ব্রেন ইউজে কী না করতে পারে। যদিও এটা একটা ইমাজিনারি মুভি, কিন্তু মানুষ তার রিয়েল লাইফেও তার ব্রেনের অনেকটা পার্সেন্টেজ ইউজ করতে পারে কিছু টিপস এবং ট্রিক্সের দ্বারা। তাই আজকে আমরা কিছু রিসার্চ বেসড এবং জন মেডিনার লেখা ব্রেন রুলস থেকে কিছু টিপস এবং ট্রিক্স দেখব, যার সাহায্যে আপনি আপনার ব্রেনের সেই সমস্ত পার্ট অ্যাক্টিভেট করতে পারবেন যেটা আমাদের ব্রেনের ক্যাপাসিটিটা বাড়িয়ে তোলে। সো লেটস বিগিন। দোস্ত, আমরা আমাদের ডেইলি লাইফে যা কিছু করি কেন করি? আপনি কি কখনো ভেবে দেখেছেন? কারণ আমাদের ব্রেন একটা অটো পাইলট মুডে চলে গিয়েছে। বিনা চিন্তাভাবনা না করে, নিজের ওপর কোনো রকমের প্রেশার না নিয়ে এই সমস্ত কাজগুলো ইজিলি করে দেয়। তা আমাদের ব্রেন যখন কোনো প্রেশারই নিচ্ছে না, তাহলে আমরা কিভাবে কোনো বড় কাজ করতে পারবো? তাই আজকে থেকে আমাদের এই অটো পাইলট প্যাটার্নটা ব্রেক করতে হবে। এর জন্য আমাদের ছোট ছোট স্টেপ নিতে হবে। যেমন আমরা ব্রাশ করি ডান হাত দিয়ে, ওটা আমাদেরকে বাম হাত দিয়ে করতে হবে। আপনি যদি ডান হাত দিয়ে লেখেন, তাহলে আজকে থেকে বাম হাত দিয়ে লেখা শুরু করুন। এতে হয় কি, আমাদের ব্রেনের হঠাৎ একটা ঝাটকা লাগে এবং আপনার ব্রেনের বিভিন্ন পার্ট অ্যাক্টিভেট হয়ে যায়, যার জন্য ব্রেনের নতুন নতুন নিউরন কানেকশন হতে শুরু করে দেয়, আর আপনার ব্রেন আগের থেকে অনেকটা স্মার্ট হয়ে যায়। সায়েন্টিফিক আমেরিকার এক আর্টিকেল অনুযায়ী, যে সমস্ত ডাক্তাররা ভিডিও গেম খেলে অপারেটিং রুমে, তাদের ভুলের সংখ্যা অনেকটা কম হয় তাদের তুলনায় যারা ভিডিও গেম খেলে না। দোস্ত, বহু সাইকোলজিস্ট এবং নিউরো সায়েন্টিস্ট এই ভিডিও গেম খেলতে রেকমেন্ড করে। তবে পাবজি বা ফ্রি ফায়ারের মতো এই সমস্ত অ্যাডিকটিভ গেম নয়, যে সমস্ত গেম আমাদের ব্রেনের সঙ্গে চ্যালেঞ্জ করে, যেমন সুডোকো, জিগসা পাজলস, মনোপলি, 2048, লিউমোসিটি, ব্রেন ইটন, রিডেলস, স্ক্র্যাবেল। এই সমস্ত গেম আমাদের মেমোরি পাওয়ারকে বুস্ট করে, নতুন নতুন নিউরনের সঙ্গে কানেকশান তৈরি করে এবং ডেইলি নিউরো প্যাটার্ন ট্রিক করে চেঞ্জেস আনে, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা স্মার্ট করে দেয়। দোস্ত, 2015-তে ইরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের রিসার্চরা কিছু চেস প্লেয়ারদের সঙ্গে যারা চেস খেলে না তাদের ব্রেনের কম্পেয়ার করে, যেখানে রিসার্চার্সরা পায় যারা চেস খেলতো তাদের মেমোরি অনেকটা শার্প হয় এবং তারা খুব ইজিলি প্রবলেমের সলিউশন বার করতে পারে। এক্সারসাইজ শব্দটা শুনলেই একটা কথা মাথায় আসে, যে বডিকে ফিট রাখা। কিন্তু সায়েন্স এটা প্রুভ করে দিয়েছে যে এক্সারসাইজ শুধু আপনার ফিজিক্যালি নয়, আপনার মেন্টালিও প্রচুর ইমপ্রুভ করে। যেমন এক্সারসাইজ করলে আপনার রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় এবং আপনার ব্রেন বিপুল পরিমাণের অক্সিজেন পায়, যার জন্য ব্রেনের ফাংশনগুলো আগের থেকে বেটার পারফর্ম করে। এছাড়া যখন আপনি এক্সারসাইজ করেন, তখন আপনার ব্রেন ডোপামিন হরমোন রিলিজ করে, যেটাকে প্লেজার হরমোন বলা হয়, এবং কর্টিজলের মাত্রা কমিয়ে দেয়, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, যার জন্য আপনি যদি স্যাড হয়ে থাকেন, তখন আপনি তুরন্ত হাসি খুশি অনুভব করবেন। এছাড়া এক্সারসাইজ আপনার ডিসিশন মেকিং, প্ল্যানিং, থিঙ্কিং অ্যাবিলিটি, রিমেম্বারিং এই সব কিছু ইমপ্রুভ করে দেয়। সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার বয়স বাড়ার সাথে সাথেও আপনাকে ইয়াং দেখায় এবং আলজাইমার ডিজিজ আপনাকে স্বীকার করতে পারে না, যেটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেখা যায়। যেমন ছোটোখাটো জিনিস না মনে রাখতে পারা, ভুলে যাওয়া, কানে কম শোনা, ঠিকঠাক ডিসিশন না নিতে পারা, এই সমস্ত কিছু। দোস্ত, আপনি স্ক্রিনে যাকে দেখছেন, গেস করুন তার বয়স কত হতে পারে? 25, 30 বা 35? এর চেয়েও বেশি হতে পারে না। আপনি এই ভাবছেন, রাইট? কিন্তু আসলে এর মধ্যে কোনোটাই নয়। তার বয়স হলো 57 বছর। জি হ্যাঁ, তার এই সিক্রেট হলো সে সপ্তাহে 7 দিনে 7 দিন এক্সারসাইজ করে, আর অবশ্যই ডায়েটসও মেনটেন করে। বাকি আপনি নিজে গিয়েও চেক করতে পারেন। দোস্ত, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পুকুরের জল সবসময় নোংরা ও স্যাঁতস্যাঁতে হয়, আর যেখানে নদীর জল পরিষ্কার ও স্বচ্ছ হয়,
কেন? কারণ নদীর জল সবসময় বইতে থাকে, কোনো এক জায়গায় স্থির থাকে না। আর যেখানে পুকুরের জল সবসময় এক জায়গায় স্থির থাকে, তাই এর জল নোংরা ও স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ঠিক এমনই আমাদের ব্রেনের সাথে হয়। আমরা যতক্ষণ কোনো নূতন জিনিস শিখি, নূতন জিনিস ট্রাই করি, ততক্ষণ আমাদের ব্রেন শার্প থাকে। কিন্তু আমরা যখন কোনো নূতন জিনিস শেখা বন্ধ করে দিই, তখন আমাদের ব্রেন ঠিক পুকুরের জলের মতো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই এই জন্য সবসময় আমাদের কিছু না কিছু নূতন জিনিস ট্রাই করতে হবে, আমাদের ব্রেনের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে। আপনি কোনো নূতন স্কিল শিখতে পারেন, কোনো নূতন হবি ডেভেলপ করতে পারেন, বা কোনো নূতন ভাষা শিখে নিতে পারেন। দোস্ত, সাইকোলজিক্যাল অ্যান্ড কগনিটিভ সায়েন্সের এক স্টাডিতে পাওয়া যায় যে সমস্ত বাচ্চারা একের থেকে বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, তারা অনেকটা স্মার্ট হয় এবং কোনো জিনিস আলাদাভাবে দেখতে পারে। তো আপনিও আপনার শুরুয়াত ইংলিশ দিয়ে করতে পারেন। আপনার এই লং জার্নিতে প্রচুর প্রবলেম ও ডিফিকাল্টিস আসবে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। ইচিগো জাম্মাই হলো একটা জাপানিজ টার্ম। এক কথায় যার মানে হলো একটা কাজের উপরে ফুললি ফোকাস করার জন্য আপনার ব্রেনকে ট্রেন করতে হবে। এটা আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে তোলে। এছাড়া লর্ড বুদ্ধ বলে, একটা সময়ে একটা কাজ করাই আমরা চিন্তা থেকে মুক্তি পেতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আজ আমরা আমাদের ব্রেনকে মাল্টিটাস্কিংয়ের জন্য ট্রেন করি। একই সময়ে অনেকগুলো কাজ করতে থাকি। খানা খেতে খেতে রিলস দেখি, পড়তে বসে বন্ধুদের সঙ্গে SMS করি। রিসার্চ শো করে মাল্টিটাস্কিংয়েতে আমাদের ব্রেনে ড্যামেজ পৌঁছায়, যার জন্য কোনো কাজে ফোকাস করতে মুশকিল হয়ে পড়ে। এই জন্য জাপানিজ প্রিন্সিপালস ইচিগো জাম্মাই অনুযায়ী যদি আপনি খানা খাচ্ছেন, তাহলে আপনার পুরো ধ্যান খানার ওপরে লাগিয়ে দেন। যদি আপনি কোথাও যাচ্ছেন, আপনার পুরো ধ্যান চলার ওপরে লাগিয়ে দেন। এই সমস্ত ছোটোখাটো কাজ আপনি ডেলি লাইফে যা কিছু করেন পুরো ফোকাসড হয়ে করুন। এতে আপনার ফোকাস করার অ্যাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। দোস্ত, এটাকে ওয়ান থিং স্ট্র্যাটাজি বলা হয়, যার মানে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। তুমি সব কিছু পেতে পারো ইফ ইউ ফোকাস অন ওয়ান থিং, যদি তুমি একটা কাজের উপরে ফোকাস করো। তো দোস্ত, এই ছিল 5 প্রিন্সিপালস। আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, আই গ্যারান্টি ইউ আপনি আগের থেকে অনেকটা স্মার্ট ও চতুর হয়ে উঠবেন। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।